2024-এ দাঁড়িয়ে সেটা আজকের রাজনৈতিক নেতা, সেটা হতে পারে কোনো এমএলএ, এমপি, তা এটা তো বড় হয়ে গেল, অনেকটা বেশি বলে ফেললাম। একদম ছোটোখাটো নেতা যারা, তাদের বাড়িতে গিয়ে আপনি দেখবেন তার বাড়িতে মিনিমাম একটা করে এসি থাকে। কিন্তু যোগেশ্বর স্যারের বাড়িতে আপনারা দেখেছেন, এসি তো দূরের কথা, স্যার সারাদিন এইগুলোর সঙ্গে যুক্ত হয়ে থাকেন। এই ড্রাগন গাছ থেকে শুরু করে এটা কিন্তু সবই কিন্তু স্যারের তৈরি করা। এই যে মানে এই কাঠামো থেকে শুরু করে, এই লাগানো থেকে শুরু করে, পরিচর্যা থেকে শুরু করে, এবং মানে কি বলবো, মাঠে ঘাস কাটা থেকে শুরু করে বিভিন্নভাবে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতে। আজকের আমি সেটা বাস্তবে এসে দেখালাম যে সেই সাইকেল, যে সাইকেলটাতে যোগেশ্বর স্যার নিয়ম করে রোজ বাড়ি থেকে পাথর প্রতিমা পার্টি অফিস থেকে বাড়ি, এবং এই সাইকেলে করে আমাদের পুরো পাথর প্রতিমা ব্লক একটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে উনি পৌঁছে যেতেন। সেই ওয়েল্ডিং দেওয়া সেই সাইকেল এবং পুরোনো দিনের এই সাইকেল, মানে এই সাইকেল অনেক অনেক স্মৃতি বহন করবে। হয়তো যুগের সঙ্গে তাল মিলিয়ে হয়তো আজকের ওনার ছেলে মেয়েদের হয়তো স্কুটি বা বাইক হতে পারে, কিন্তু এই সাইকেল ওনাকে যে শিক্ষা দিয়েছেন এবং এই সাইকেল ওনাকে যা শিখিয়েছেন, প্রকৃতির সঙ্গে লড়াই, বাস্তবের সঙ্গে লড়াই, রাজনৈতিকভাবে লড়াই, যাই হোক না কেন সেটা কিন্তু ফ্রেমবন্দি হয়ে থাকবে। তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে তোমার এলাকার দুজন বিশিষ্ট মানুষের জীবনযাপন আমি দেখতে চাই। এক হচ্ছে আমাদের সুন্দরবন উন্নয়নের রূপকার, মানে আমি তো সুন্দরবনবাসী হিসেবে আজ অবধি যাকে রূপকার বলি ধরি, সেই কান্তি গাঙ্গুলি স্যার। আর দুই হচ্ছেন আমাদের পাথর প্রতিমার প্রাক্তন বিধায়ক, জেলা পরিষদের মেম্বার ছিলেন যিনি, তিনি হলেন সেই যোগেশ্বর দাস মহাশয়, যিনি আমার পাশেই বসে আছেন। নমস্কার স্যার। তো এই স্যারের লাইফস্টাইল নেট মাধ্যমে বহু চর্চিত। দীর্ঘ 12 বছর উনি ক্ষমতায় ছিলেন, মানে মেম্বার হিসেবে উনি আমাদের ব্লকের অভিভাবক হিসেবে ছিলেন। চাইলে তিনি অনেক কিছুই করতে পারতেন। আজকের তোমরা হয়তো সামনে লোকসভা ভোট, দামামা বেজে গেছে লোকসভার আলটিমেট, অনেকেই জানো আমাদের এই সুন্দরবনের একজন ছোট নেতা, সেও কিন্তু আজকে কোটি কোটি টাকার মালিক। আমরা পাথর প্রতিমাবাসী হিসেবে বা সুন্দরবনবাসী হিসেবে এই মানুষগুলোকে আর কতদিন আমরা পাবো কাছে। তবে এনারা থাকতে থাকতে আমার মনে হয় ইয়াং জেনারেশন যারা, সে যে দলেরই হোক না কেন, যদি তারা সঠিক মানসিকতা নিয়ে তারা যদি কাজ করতে চায়, এনাদের থেকে আমার যেটা বিশ্বাস, যদি 10%ও যদি কোনো ধারণা নিয়ে কাজ করেন, অনেকটা এগোতে পারবে। তো আমি এক্ষুনি যোগেশ্বরবাবুর আমি পুরো রুম ট্যুরটা দেখাবো। বারবার হাইলাইটস হয় বুদ্ধদেব বাবুর বেডরুম, বারবার হাইলাইটস হয় অসীম দাশগুপ্তের বাড়ি, কিন্তু আজকের আমি আপনাদেরকে দেখাবো যোগেশ্বরবাবু কীভাবে থাকেন। স্যারকে আমি যতবারই দেখি উনি কিন্তু বরাবর কিন্তু বাড়িতে থাকলে কিন্তু জাস্ট এভাবেই থাকেন। যখন ওনাকে যেভাবে পাথর প্রতিমাতে গেছি, ওনার এই পাজামা আর এই একটা জামা ওনার, মানে উনি সবসময় পরে থাকেন। এবং রুমের মধ্যে দেখতেও পাচ্ছি খুব বেশি যে ওনার মানে মানে ড্রেস আছে সেটাও আমি বলছি না। আসলে বামপন্থী মানুষরা কিন্তু বরাবর এমনই হয়। এই যে দেখতে পাচ্ছেন অনেক পুরনো দিনের পেপার, যেখান থেকে উনি হয়তো কোনো হয়তো টপিক, হয়তো ওনার পড়াটা ইনকমপ্লিট ছিল, কিংবা যেটাকে উনি মনে করতেন যে হয়তো এটার থেকে আরও বিশেষ কিছু জানার আছে, সেটাকে উনি না ফেলে কিন্তু রেখেই দেন। এবং মনে হয় গণশক্তি, তাই না স্যার? গণশক্তি। তো এই পত্রিকার উনি নিয়মিত সদস্য এবং নিয়মিত পাঠক, এবং এটাই হচ্ছে ওনার এই খাটটা দেখতে পাচ্ছেন। বিলাসবহুল খাট পালঙ্ক নয়, বক্স খাট নয়, সাধারণ একটা খাটে উনি ঘুমান। এবং যারা জ্ঞানী মানুষ হয়, জ্ঞানী মানুষদের সবসময়ের জন্য তাদের ঘরে ঢুকলে এই জিনিসগুলো দেখলে বোঝা যায়। অসংখ্য পত্রিকা, বই, বিভিন্ন অথারের লেখা বই, আর একটা উনি ওনার ঘরে একটা টিভি একটা আছে, যেটা 1 মাস হয়েছে বললেন, 1 মাস হয়েছে এটা। মানে এই টিভিটা, মানে পেপারটাই আমার মূল ছিল। টিভি আমি লোকের বাড়িতে যেতাম 11 দিন। মানে আপনি এতদিন লোকের বাড়িতে টিভি থেকে কাটিয়েছেন? কাটিয়েছি। আর 1 মাস মতো, হ্যাঁ, টিভিটাকে দেখেও মনে হচ্ছে তাই, নতুন টিভি একদমই। এতদিন উনি লোকের বাড়িতে টিভি দেখতে যেতেন, তো এই টিভিটা উনি বসে বসে দেখেন। এই ভোটের সময় এবারে ভোটের সময় চলে এসছে, উনি দেখেন। আর বিশেষ কিছুই সেরকমভাবে আমি কিছু দেখছি না। ওনার বাবা মায়ের ছবি আছে এখানে। যে ফ্যানটা, একটু শোমেন, একটু ফ্যানটা দেখা, ওই ফ্যানটা একদম পুরনো ফ্যান, সাধারণ একটা ফ্যান। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, যে হাইফাই কোনো স্ট্যান্ড ফ্যান নয়, এই ফ্যান একদম সাধারণ একটা 200 টাকা দামের একটা ফ্যান। এই ব্যাগটা ওনার হোল লাইফের ব্যাগ। সময়ের সঙ্গে সঙ্গে ওনার এই ব্যাগটা আজকের এই অবস্থা, কিন্তু স্মৃতি অনেক কিছুই বয়ে আনে। কারণ কমিউনিস্ট পার্টির
নেতা কর্মী যারা হয় তাদের এই দিকগুলো দেখেই অনেক কিছু শেখার আছে। একটা চেয়ার দেখছিলাম, ওই চেয়ারটা একদম হাতলটা যেটা নষ্ট হয়ে গেছে, মানে ভেঙে গেছে। উনি এটাতেও বসেন এখনও, মানে এটা ফেলে দেননি। আমি তো আপনার পুরো রুমটা আমি পুরো ঘুরে দেখলাম। আমি কি বিশ্বাস করতে পারি যে আপনার এই স্বাভাবিক জীবন বা স্বাভাবিক লাইফস্টাইলে কখনো কখনো কোনো কোনো নেত্রীকে বা নেতাকে বলতে শোনা যায় হয়তো টালির চাল, মানে তার ভেতরে চলন্ত সিঁড়ি বইছে, সেরকম কিছু কি? এটা এই 1 মাস হলো প্লাস্টারটা হয়েছে। এই মুহূর্তে বামেরা শূন্য। আমি ওটা ভাবি না, বামেরা শূন্য কি 100 ওটা ভাবি না। আপনার কি বিশ্বাস যে বামেরা আবার ফিরে আসবে? পৃথিবীর নিয়ম। আমাদের মতো ইয়াং জেনারেশন যারা বা যুবক যারা, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন? তাদের কি বলতে চাইছেন? আমি তো বলবোই, তারা যে শ্রেণীতে করে, বিলংস করে, লাইফ বিলংস করে, তারা তার শ্রেণী সম্পর্কে ভাবুক। ভাবলেই পথ বেরোবে। আমার লাইফে এমএলএ কটার টাকা এবং এমপি কটার টাকা আমি সমস্ত স্কুলগুলোতে খরচ করেছি, এডুকেশনে খরচ করেছি। অন্য কোথাও সুন্দরবনের মধ্যে সাগর 19টা ব্লকের মধ্যে সাগর হচ্ছে শিক্ষা 1 নম্বর, আমরা দ্বিতীয়, পাঁচজন ব্লক এডুকেশন দ্বিতীয়। এইটা আমার টার্গেট ছিল যে আমি সাক্ষরতাতে, আমি যখন সভাপতি ছিলাম 93, 94, 95, 3 বছর সভাপতি ছিলাম, তখন জেলার মধ্যে ফার্স্ট হয়েছিলাম সাক্ষরতাতে পাস হতে, আমার সভাপতি পিরিয়ডে। আমার টার্গেট ছিল যে শিক্ষাকে যে কোনো মূল্যে মানুষের কাছে পৌঁছে দিতেই হবে। আর যে যত হায়ার এডুকেশন লাভ করবে সে বাস্তবতা চিনতে পারবে, ইতিহাস জানতে পারবে, তার থেকে সে নিজের পথ খুঁজে নেবে। শিক্ষা তো এখন ভিক্ষায় পরিণত হয়েছে, আপনি কি বলবেন? এটা আলাদা কথা, এটা তার নিয়ম মাফিক করছে। তারা যেহেতু ধনতন্ত্রে বিশ্বাস করে, সব জায়গায় পুঁজি ইনকামের কথা ভাবে। এডুকেশানকে যে সংবিধানে যা উল্লেখ আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, এটাকে কল্যাণমূলক রাষ্ট্র, কল্যাণমূলক সরকারকে দায়িত্ব নিতে হবে। সেই দায়িত্বটা তারা পালন করছে না। এইটা মানুষ বুঝতে পারছে না, বেকাররা বুঝতে পারছে না। মানুষ এখন পর্যন্ত ধারণার বাইরে যে একটা যে অধিকার, সংবিধানগত অধিকার, সেটা সে নিজের উপলব্ধির মধ্যে নেই। তার ফলে তার ভিক্ষা বলে ভাবে। আপনার কি মানে পাথর প্রতিমার অধিবাসী হিসেবে মধুরাপুর লোকসভার একজন হিসেবে বাজারের বাড়ি আমার পরিচিত। মানে গত কি মনে হয় যে মানে কে কে জিততে পারে? তৃণমূলই জিতবে। আচ্ছা, যতদিন বিজেপি থাকবে ততদিন তৃণমূল জিতবে। এটা গটাপের কেস। কিন্তু আপনি এরকম এমন একটা মন্তব্য করছেন কেন? আপনার কাছে তো আমি তো সিপিএম জিতবে এটা আশা করছিলাম। ও ও অবাস্তব কথা আমি বলবো কেন? আমি তো আর জনসভা বক্তৃতা দিচ্ছি না যে জিতবে। এই কারণে যতদিন বিজেপি থাকবে মানুষের ধারণা থেকে সিপিএম মানে আপনি বলতে চাইছেন ওদের মধ্যে ভেতরে একটা বোঝাপড়া কিছু একটা আছে? আছেই, আছেই। আমি তো আর ক্যান্ডিডেট নই, আমি জনসভার পার্টির মিটিং করতে যাচ্ছি না যে বাস্তব কথা আর বলতে পারবো না। জিতবে কথা বললে কি আমি তৃণমূল হয়ে যাবো না? এখন অবশ্য লাইভ, এখন কি টোটালি পার্টির সঙ্গে থাকেন না? না, না না না, আমি থাকতে চাই কিন্তু ফিজিক্যালি আমি আনফিট হয়ে গেছি। আমি হয়তো কোনো নির্দিষ্ট কোনো পলিটিক্যাল টিমের কেউ নয়, কিন্তু আপনাদের মতো মানুষরা, মানুষ আমাদের এই এইতে বাধ্য। আমি 6টায় বেরোতাম, রাত্রে 12টায় ফিরতাম। গভর্নমেন্ট সিকিউরিটি দিয়েছিল, এখন কি সেই সিকিউরিটি এখন আপনার আছে? ছেড়ে দিয়েছে, আমি নিজেই ছেড়ে দিয়েছি। তো আজকের দিনে দাঁড়িয়ে তো যে নেতা নেত্রী তাদের তো এখন জেড ক্যাটাগরি, ওয়াই ক্যাটাগরি সিকিউরিটি, তারা বেরোতে পারে না। তারা সামাজিক কাজ করে যারা, একটা লোক আমার শত্রু আছে বলে আমি তো মনে করি না। রাজনৈতিক কারণে শত্রু সেটা আলাদা জিনিস, কিন্তু ব্যক্তিগত শত্রু আমার নেই। আর কোনো লাগে না, আমাকে কংগ্রেসিরাই, তৃণমূলরাই আমাকে রাত্রে বাড়িতে পৌঁছে দিত। কোনো দিন যদি একা বিপদে পড়ে যেতাম, মানে একা পড়ে যেতাম, সঙ্গে কেউ নেই, সে আমাকে সঙ্গে নিয়ে বাড়িতে পৌঁছে দিত। এটাই তো রাজনীতির একটা মানে একটা থাকা উচিত। বরাবরই কংগ্রেসের, তৃণমূলের সব লোকজন সব আমাকে, যেটা আজকের দিনে দাঁড়িয়ে দুষ্প্রাপ্য বলে আমরা মনে করি। এটা আমাকে করতো। রাত্রি রাত্রি 12টা 1টার সময় পৌঁছে দিত আমাকে। ধন্যবাদ স্যার অনেকটা সময় দেওয়ার জন্য। আর ফ্রি, এখন ফ্রি ম্যান। আমার সময়, তোমাদের বড় সময় নষ্ট হলো এই পর্যন্ত। না না, আমরা তো একদম আপনাদের কাছ থেকে না শিখলে আমরা কিন্তু এই সুন্দরবন কিনে আমাদের অনেক ভাবনা চিন্তা আছে। একজন এমএলএ, আমাদের পাথর প্রতিমার প্রাক্তন বিধায়ক, এতদিনের সমিতির মেম্বার, শেষে তিনি ছিলেন জেলা পরিষদের মেম্বার, কিভাবে এত অতি সহজভাবে মানে জীবনযাপন করতে পারেন
সেটা আমাদের মতো ইয়াং জেনারেশান এর মানে যারা আমরা মানে যারা দেখছি এগুলোতে না আসলে আমরা তো বুঝতে পারতাম না, এটাই বাস্তবতা। আর সেইগুলো তুলে ধরার দায়িত্ব আমার। আমি আস্তে আস্তে করে পৌঁছে যাব। তোমরা কমেন্টস করেছিলে যে যোগেশ্বর স্যারকে নিয়ে একটা ভিডিও বানাও, ওনার সাধারণ লাইফস্টাইল আমরা দেখতে চাই, পছন্দ করি ওনাকে, সেটা আমি আজকে তুলে ধরলাম। এবার আমি পৌঁছে যাব আস্তে আস্তে করে আমাদের প্রাক্তন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সুন্দরবনের উপকার, যেটা আমাদের ইয়াং জেনারেশন যারা সুন্দরবনের বাসী যারা যাকে মনে করে সেই কান্তি গাঙ্গুলি, তার কাছেও আমরা একদিন পৌঁছে যাব এবং তার সাক্ষাৎকার আমরা আপনাদের সামনে বা তোমাদের সামনে তুলে ধরবো। অবশ্যই তোমরা আমার এই চ্যানেলটিকে ভিজিট করো আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দাও, কারণ এই মানুষগুলোর থেকে অনেক কিছু শেখার আছে। আর এই মেমোরিটা ইন্টারনেটেই থেকে যাক, যাতে আজ থেকে 50 বছর পরে হলেও যজ্ঞেশ্বর দাস নামে কেউ ছিলেন যিনি ছিলেন পাথর প্রতিমার প্রাণ, তাকে আমরা খুঁজে পাই। তাহলে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে ঠিক পরের একটা ভিডিওতে। সো টাটা।